অনেক সময় জানি না একটি সম্পত্তি যখন আমরা রেজিস্ট্রি করব সেই রেজিস্ট্রি বা দলিলে কি কি লেখা থাকতে হয়। আজকে আমরা এই বিষয়েই আলোচনা করব, মানে যে বিষয়গুলোর সম্বন্ধে আপনার অবশ্যই সচেতন থাকা প্রয়োজন। দেখেন, সম্পত্তি দলিল লেখার জন্য দলিল লেখকের কাছে দায়িত্ব দিলেই কিন্তু ক্রেতার দায়িত্ব শেষ হয়ে যায় না, কেননা পরবর্তীতে দলিলে যদি ভুল পরিলক্ষিত হয় তখন দলিল লেখকের মাসুল গুনতে হয় ক্রেতাকেই। এই যে দলিল লেখক যা করলেন তার কিন্তু দায়ভার উনি নেবেন না স্বভাবতই, যে আমি তো আপনাকে প্রিন্ট করে দিচ্ছি, আপনি তো দেখলেন না, এই দেখার দায়িত্ব তো আমার না। আপনাকেই ভুল চুক থাকলে সেটা সংশোধন করতে হবে। তাই এতে ক্রেতার কিন্তু সচেতনতা আবশ্যক। সম্পত্তির দলিল লেখার ক্ষেত্রে আমি মনে করি এই যে বিষয়গুলো এখন আমি আপনাদেরকে বলবো, এই কয়েকটা বিষয় আপনারা মনোযোগ দিয়ে যদি ধরে রাখেন, আমি 10 থেকে 12টা পয়েন্ট আপনাকে উল্লেখ করতেছি। এই 10 থেকে 12টা পয়েন্ট অবশ্যই আপনাকে কী করতে হবে, মানে দৃষ্টিপটে রাখতে হবে। নাম্বার 1, দলিল সম্পাদনকারী তথা জমিদাতা আইনের দৃষ্টিতে সাবালক ও সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কিনা, আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত কিনা তা কিন্তু যাচাই করে নিতে হবে। অর্থাৎ দলিল যে দাতা, যে জমি যে আপনাকে দিবেন, যার কাছ থেকে আপনি কিনবেন, অর্থাৎ বিক্রেতা, দলিল যে বেচতেছে, জমিটা যে বেচতেছে, সেই বিক্রেতাকে আপনাকে কিন্তু বুঝতে হবে। যদি একাধিক বিক্রেতা হয়ে থাকতে পারে, অনেক বিক্রেতাও কিন্তু আছে পরিবারের সবার নামে থাকলে দেখা যায় ছেলেদের নামও থাকে, কিন্তু ছেলেদের পক্ষে কিন্তু সাবালক যদি নাবালক যদি হয় তাহলে কিন্তু হবে না। তাহলে এটাকে আবার অন্য একটা কাজে কিন্তু আরও অনেক ব্যাখ্যার প্রয়োজন। আসলে আমিও তো দ্রুত ব্যাখ্যাতে যাব না, বেশি ব্যাখ্যাতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কাজে আপনাকে দেখতে হবে আইনের দৃষ্টিতে ওই যে যিনি বিক্রি করছে উনি সাবালক কিনা এবং সুস্থ মস্তিষ্কের কিনা, সেটা কিন্তু আপনাকে দেখতে হবে, এবং আদালত কর্তৃক যেন দেউলিয়া ঘোষিত না হয় তা যাচাই করে নিতে হবে। নাম্বার 2 হচ্ছে দলিলের ধরন, যেমন সাফ কাবলা আছে, বায়নাপত্র আছে, দানপত্র আছে, হেবার, ঘোষণাপত্র ইত্যাদি খেয়াল রাখতে হবে। এখন আপনি যে জায়গাটা কিনতেছেন আসলে এটা কি সাফ কাবলা হলে সাফ কাবলা তো একটু শেষ, আবার দানপত্র কিন্তু আবার চেঞ্জ করা যায়। ঠিক আছে, একজন বলতেই পারে আমি এখন আর দান করবো না, আমি মানে এটা আরও অনেক ব্যাখ্যা দাবি রাখে, আমি সেই দিকে যাচ্ছি না। কাজে এই যে দলিলের ধরনটা কিন্তু আপনাকে দেখতে হবে, কেননা একজন দলিল লেখক উনি উনার দলিল কপি করে উনি কী করেন পিন করে দিচ্ছেন একের পর এক। আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক ধরনের হ্যারাসমেন্ট হয়েছে, আমার দলিলও আপনার পর্যন্ত গিয়ে আটকে গেছে, তারপর আবার রিপ্রিন্ট করে আবার করা হয়েছে। যাই হোক, এরপরে নাম্বার 3 হচ্ছে ক্রেতা যে জমিটি কিনতে যাচ্ছেন, অর্থাৎ আপনি যে জমিটি কিনতে যাচ্ছেন সেই প্রস্তাবিত জমির পরিমাণ, বিক্রয় মূল্য, বায়না দলিল হলে বায়নার পরিশোধিত টাকা এবং বাকি টাকা ইত্যাদি দেখে নিতে হবে। অর্থাৎ যে বিষয়গুলো চুম্বক বিষয়গুলো আপনাকে কিন্তু মানে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, অনেকে মনে করেন বায়নাপত্র আপনি করছেন 3 মাস, উনি দিয়ে দিছে 1 মাস, এখন দলিল তো 1 মাস লেখা, অর্থাৎ 1 মাসের মধ্যেই আপনাকে কিন্তু রেজিস্ট্রি বায়না করতে হবে। কাজে এই বিষয়গুলো কিন্তু দেখে রাখতে হবে, কত টাকা দিতেছেন, কত টাকা বাকি আছে, এটাও কিন্তু উল্লেখ থাকতে হবে। তারপরে পক্ষ পরিচয় তথ্য, যেমন দলিল গ্রহীতা, প্রথম পক্ষ, দলিল দাতা, দ্বিতীয় পক্ষ, উভয় পক্ষের পূর্ণ নাম, ঠিকানা, পেশা, ধর্ম ইত্যাদি আইডি কার্ডের সাথে মিলিয়ে, দলিল গ্রহীতার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র এবং দাতার ক্ষেত্রেও আগত খতিয়ান এবং সর্বশেষ যে জরিপ পর্যন্ত নামজারি খতিয়ানের সাথে মিল দেখে লেখা হয়েছে কিনা পাই টু পাই আপনারা কি করবেন, মিলিয়ে দেখবেন, নতুবা পরবর্তীতে আপনাকেই প্রস্তাবতে হবে। নাম্বার 5 যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে সত্যের বর্ণনা, যেমন জমিদাতার মালিকানার ভিত্তি দলিল মূলে হলে পূর্বের দলিলের নম্বর ও তারিখ, পর্সা, খতিয়ান নম্বর ইত্যাদি কিন্তু উল্লেখ করা থাকতে হবে, এবং এগুলো খুব ভালো করে দেখতে হবে। নাম্বার 6 যেটা রাখছি আমি, জমির বিক্রেতা যদি জমিটি উত্তরাধিকারী সূত্রে পেয়ে থাকেন তাহলে মূল মালিকের থেকে বিক্রেতার যুগসূত্র সম্পর্ক ঠিক আছে কিনা সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে। এই সব কাজগুলো আমি মনে করি জমি কেনার আগে থেকে একজন মুরিল অথবা অ্যাডভোকেটের কাছ থেকে আপনি পূর্ণাঙ্গ বিবরণ দেখে নিতে হবে, এবং আপনাকেও এই ব্যাপারে কিন্তু সচেষ্ট ভূমিকা রাখতে হবে। নাম্বার 7 যেটা যে দলিলে প্রস্তাবিত জমির তফসিল, যেমন জেলার নাম, উপজেলার নাম, রেজিস্ট্রি অফিসের নাম, মৌজার নাম, জেল নম্বর, দাগ নম্বর, খতিয়ান নম্বর এবং জমির যে শ্রেণী আগত খতিয়ানের সাথে মিল আছে কিনা তা দেখে নিতে হবে। জমির তফসিল লেখার সময় প্রত্যেক দাগে মোট জমির পরিমাণ কত এবং অত্র বিক্রয় দলিলে উক্ত দাগের মধ্যে কত একর বা শতাংশ জমি বিক্রয় করা হচ্ছে তা প্রতি ক্ষেত্রে লিখতে হবে। অনেকে এটা লিখেন না, যতটুকু আছে ততটুকুই লিখে ফেলেন, এটা করা যাবে না। তবে উল্লেখ্য যে কোনো অবস্থাতেই কয়েকটি দাগের জমি একত্রে যোগ করে একর বা শতাংশ লেখা উচিত না। নাম্বার 4 যেটা,
ক্রেতা যে জমিটি ক্রয় করতে চাচ্ছে সেই জমিটির চৌহদ্দি ঠিক আছে কিনা, অর্থাৎ উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিম জমির বর্ণনা সহ মালিকের নাম উল্লেখ থাকতে হবে। তো আপনার এই জমির উত্তরে কে আছে, পূর্বে কে আছে, দক্ষিণে কে আছে, তাদের অন্ততপক্ষে তাদের মালিকের নামগুলা জানা থাকলে ভালো, বা আগে সংগ্রহ করে রাখবেন। যদি না জানেন তারপরে আপনি কি করতে পারেন, উত্তরে অত দাগের ভূমি, অত দাগ উল্লেখ করলেও কিন্তু হয়ে যায়। মনে করেন করিম একটা দাগ, উনি কিন্তু 445 দাগের ভূমি। এখন করিম নামটা আপনি জানেন না, কিন্তু আপনি দাগ জানেন 445, কারণ একটা যখন ম্যাপ যখন আপনি হাতে নেবেন তখন আশেপাশে সমস্ত মানে দাগগুলা আপনার বা ওইখানের যে মরিল উনি কিন্তু সেইগুলো উল্লেখ করে দিতে পারেন। সেইগুলো আপনি যদি উনি উল্লেখ করে থাকেন সেগুলো মিলিয়ে দেখবেন। এরপরে যে জিনিসটা আমরা করব 9 নম্বরে, যে জমি বিক্রেতা বা দলিল দাতা দলিলের প্রথম পৃষ্ঠার উপরের ডান পাশে, নিচে এবং উপরের দিকে নিজের নাম স্বাক্ষর করবেন, তথা নিরক্ষর হলে নিজ নামের উপরে টিপসই প্রদান করেছেন কিনা তা দেখে নিতে হবে। এছাড়া জমি বিক্রেতা বা দাতা দলিলের শেষ পৃষ্ঠার নিচে স্বাক্ষর বা টিপসই করবেন, তবে দলিলের প্রতি পৃষ্ঠার দাতা স্বাক্ষর বা টিপসই দিলে কি হয়, সবচেয়ে ভালো হয়। নাম্বার 10, জমি বিক্রেতা দলিলের শেষ পৃষ্ঠার নিচে যে জায়গায় তার নিজ নাম স্বাক্ষর বা টিপসই করেছেন ঠিক তার নিচে উক্ত দলিলটির লেখক তার নাম স্বাক্ষর করবেন। এরপর কমপক্ষে 2 জন কী করবেন, সাক্ষী, অপর একজন জমি বিক্রেতাকে শনাক্তকারীটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, শনাক্তকারী নিকটাত্মীয় হলে সবচেয়ে বেশি ভালো হয়, হিসাবে স্বাক্ষর করবেন। সর্বশেষ যে বিষয়টা আমি উল্লেখ করতে চাই, দলিলে যতদূর সম্ভব কাটাকাটি, ঘষামাজা, অস্পষ্টতা এড়াতে হবে। তবুও যদি কোনোরূপ ভুল ত্রুটি, ঘষামাজা, কাটাকাটি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে উক্ত কাটাকাটি বা ঘষামাজাযুক্ত লাইন বা শব্দ ক্রম উল্লেখ করে দলিলের শেষাংশ কৈফিয়ত লিখে দলিল লেখককে তার নিচে স্বাক্ষর করতে হবে। এটা এখন আর এই সিস্টেম নাই, আমরা এখন জানি সরাসরি প্রিন্ট হয়, কাজে আপনি এখন প্রিন্ট করে ফেলতে পারেন। ঠিক আছে, আপনি নতুন যেটা ভুল হয়েছে এইটা পাতাটা চেঞ্জ করে 100 টাকার একটা উপরে প্রিন্ট দিয়ে, আর বাদ বাকিরা কিন্তু কী করে প্রিন্টে দেওয়া রাখা হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ।